সন্ধ্যের দিকে জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছল। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ঘন নীলাকাশ কেমন যেন সূর্যের লাল আর নীল মিলে বেগুনি রং ধারণ করছে। ভূমধ্যসাগর থেকে ১০০ মাইল পেরিয়ে আসছে মন্দমধুর ঠান্ডা হাওয়া। সূর্য অস্ত গেল মিশর মরুভূমির পিছনে। সোনালি বালিতে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে সেটা আকাশের বুকে হানা দেয় এবং ক্ষণে ক্ষণে সেখানকার রং বদলাতে থাকে। তার একটা রং ঠিক চেনা কোনো জিনিসের রং, সেটা বুঝতে না বুঝতে সে রং বদলে গিয়ে অন্য জিনিসের রং ধরে ফেলে। আমরা বন্দর ছেড়ে মরুভূমিতে ঢুকে গিয়েছি। পিছনে তাকিয়ে দেখি শহরের বিজলি বাতি ক্রমেই নিষ্প্রভ হয়ে আসছে। মরুভূমির ওপর চন্দ্রালোক, সে এক অদ্ভুত দৃশ্য। সে দৃশ্য বাংলাদেশের সবুজ শ্যামলিমার মাঝখানে দেখা যায় না। সমস্ত ব্যাপারটা কেমন যেন ভুতুড়ে বলে মনে হয়। চলে যাচ্ছে দূর দিগন্তে, অথচ হঠাৎ যেন ঝাপসা আবছায়া পর্দায় ধাক্কা খেয়ে থেমে যায়। মাঝে মাঝে আবার হঠাৎ মোটরের দুমাথা উঁচুতে ওঠে, জলজল দুটি ছোট্ট সবুজ আলো। ওগুলো কি ভূতের চোখ নাকি? শুনেছি ভূতের চোখই সবুজ রঙের হয়। না, কাছে আসতে দেখি উটের ক্যারাভান, এদেশের ভাষাতে যাকে বলে কাফেলা। উটের চোখের ওপর মোটরের হেডলাইট পরাতে চোখ দুটো সবুজ হয়ে আমাদের চোখে ধরা দিয়েছে। ভয় পেয়ে গিয়েছিলাম। আর কেনই পাব না বলো? মরুভূমি সম্বন্ধে কত গল্প, কত সত্য, কত মিথ্যে পড়েছি ছেলেবেলায়। তৃষ্ণায় সেখানে বেদুইন মারা যায়। মৃত্যু থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বেদুইন তার পুত্রের চেয়ে প্রিয়তরং উটের গলা কাটে। উটের জমানো জল খায় প্রাণ বাঁচাবার জন্য। যদি মোটর ভেঙে যায়, যদি কাল সন্ধে অবধি এ রাস্তা দিয়ে আর কোনো মোটর না আসে, স্পষ্ট দেখতে পেলুম এ গাড়ি রওনা হওয়ার পূর্বে ৫০০ গ্যালন জল সঙ্গে তুলে নেয়নি। তখন কি হবে উপায়? মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছে। জাহাজে চড়ার সময় কি কল্পনা করতে পেরেছিলুম জাহাজে চড়ার সঙ্গে সঙ্গে ফোকটে মরুভূমির ভিতর দিয়ে চলে যাব? কতক্ষণ ঘুমিয়েছিলুম মনে নেই। যখন মোটরের হঠাৎ একটুখানি জোর ঝাঁকুনিতে ঘুম ভাঙল, তখন দেখি চোখের সামনে সারি সারি আলো। কায়রো পৌঁছে গিয়েছি। শহরতলিতে ঢুকলাম। খোলা জানালা দিয়ে সারি সারি আলো দেখা যাচ্ছে। এই শহরতলিতেই কত না রেস্তোরাঁ, কত না ক্যাফে খোলা, খদ্দেরে খদ্দেরে গিসগিস করছে। রাত তখন ১১টা। আমি বিস্তর বড় বড় শহর দেখেছি, কায়রোর মতো নিশাচর শহর কোথাও চোখে পড়েনি। কায়রোর রান্নার খুশবাইয়ে রাস্তা মম করছে। মাঝে মাঝে নাকে এসে এমন ধাক্কা লাগায় যে মনে হয় নেমে পড়ে এখানেই চারটি খেয়ে যাই। অবশ্য রেস্তোরাঁগুলো আমাদের পাড়ার দোকানের মতো নোংরা। সবাই নিকটতম রেস্তোরাঁয় হুড়মুড় করে ঢুকলুম, কারণ সবাই তখন ক্ষুধায় কাতর। তড়িঘড়ি ৩খানি ছোট ছোট টেবিল একজোর করে চেয়ার সাজিয়ে আমাদের বসবার ব্যবস্থা করা হলো। রান্নাঘর থেকে স্বয়ং বাবুর্চি ছুবে এসে তোয়ালে কাঁধে বারবার ঝুঁকে ঝুঁকে সালাম জানাল। মিশরীয় রান্না ভারতীয় রান্নার মামাতো বোন, অবশ্য ভারতীয় মোগলাই রান্নার। বারকোষে হরেক রকম খাবারের নমুনা। তাতে দেখলুম রয়েছে মুরগি মুসাল্লাম, শিক কাবাব, শামি কাবাব আর গোটা ৫-৬ অজানা জিনিস। আমার প্রাণ অবশ্য তখন কাঁদছিল ৪টি আতপ চাল, উচ্ছে ভাজা, সোনামুগের ডাল, পটল ভাজা আর মাছের ঝোলের জন্য। অতশত বলি কেন, শুধু ঝোল ভাতের জন্য। কিন্তু ওসব জিনিস তো আর বাংলাদেশের বাইরে পাওয়া যায় না, কাজেই শোক করে কি লাভ? আহারাদি সমাপ্ত করে আমরা ফের গাড়িতে উঠলুম। ততক্ষণে আমরা কায়রো শহরের ঠিক মাঝখানে ঢুকে গিয়েছি। গণ্ডায় গণ্ডায় রেস্তোরাঁ, হোটেল, সিনেমা, ডান্সহল, ক্যাবারে, খদ্দেরে ক্যামাম শহরটা আবজাব করছে। কত জাতবেজাতের লোক! ওই দেখো, অতি খানদানি নিগ্র, ভেড়ার লোমের মতো কোঁকড়া কালো চুল, লাল লাল পুরু দুখানা ঠোঁট, বোচা নাক, ঝিনুকের মতো দাঁত আর কালো চামড়ার কি অসীম সৌন্দর্য! আমি জানি এরা তেল মাখে না, কিন্তু আহা, ওদের সর্বাঙ্গ দিয়ে যেন তেল ঝরছে। ওই দেখো সুদানবাসী, সবাই প্রায় ৬ ফুট লম্বা, আর লম্বা আলখাল্লা পড়েছে বলে মনে হয় দৈর্ঘ্য ৬ ফুটের চেয়েও বেশি। এদের রং ব্রোঞ্জের মতো, এদের ঠোঁট নিগ্রোদের মতো পুরু নয়, টকটকে লালও নয়। কায়রোতে বৃষ্টি হয় দৈবাত, তাও ২-১ ইঞ্চির বেশি নয়, তাই লোকজন সব বসেছে হোটেল ক্যাফের বারান্দায় কিংবা চাতালে। শুনলাম এখানকার বায়োস্কোপও বেশিরভাগ হয় খোলামেলাতে। মোটরগাড়ি বড্ড তাড়াতাড়ি চলে বলে ভালো করে সবকিছু দেখতে পেলুম না, কিন্তু এইবার চোখের সামনে ভেসে উঠল এক রমণীয় দৃশ্য। নাইল, নীল নদ। চাঁদের আলোতে দেখছি নীলের অপর দিয়ে চলেছে মাঝারি ধরনের খোলা মহাজনী নৌকা, হাওয়াতে কাত হয়ে তেকোনা পাল, পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে দিয়ে। ভয় হয়, আর সামান্য একটুখানি জোর হাওয়া বইলেই হয় পাল্টা এক ঝটকায় চৌচির হয়ে যাবে, নয় নৌকাটা পিছনে ধাক্কা খেয়ে গোটা আড়াই ডিগবাজি খেয়ে নীলের অতলে তলিয়ে যাবে। এই নীলের জল দিয়ে এদেশের চাষ হয়। এই নীল তার বুকে ধরে সে চাষের ফসল মিশরের সর্বত্র পৌঁছে দেয়। পিরামিড, পিরামিড, পিরামিড। চোখের সামনে দাঁড়িয়ে ৩টে পিরামিড,
এই 3টে পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ। যুগ যুগ ধরে মানুষ এদের সামনে দাঁড়িয়ে বিস্তর জল্পনা কল্পনা করেছে। দেওয়ালে খোদাই করা এদের লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করেছে। মিশরের ভিতরে বাইরে আরও পিরামিড আছে, কিন্তু গিজে অঞ্চলের যে 3টে পিরামিডের সামনে আমরা দাঁড়িয়ে সেগুলোই ভুবন বিখ্যাত, পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম। প্রায় 500 ফুট উঁচু বলে না দেখে চট করে পিরামিডের উচ্চতা সম্বন্ধে ধারণা করা যায় না। এমনকি চোখের সামনে দেখেও ধারণা করা যায় না এরা ঠিক কতখানি উঁচু। চ্যাপ্টা আকারের একটা বিরাট জিনিস আস্তে আস্তে ক্ষীণ হয়ে 500 ফুট উঁচু না হয়ে যদি চোঙার মতো একই সাইজ রেখে উঁচু হতো, তবে স্পষ্ট বোঝা যেত 500 ফুটের উচ্চতা কতখানি উঁচু। তাই বোঝা যায় এই বস্তু তৈরি করতে কেন 23 লক্ষ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল। টুকরো বলতে একটু কমিয়ে বলা হলো, কারণ এর 4-5 টুকরো একত্রে করলে একখানা ছোট্টখাট্ট ইঞ্জিনের সাইজার ওজন হয়। কিংবা বলতে পারো 6 ফুট উঁচু আর 3 ফুট চওড়া করে এ পাথর দিয়ে একটা দেওয়াল বানালে সে দেওয়াল লম্বায় 650 মাইল হবে। সবচেয়ে বড় পিরামিডটা বানাতে নাকি 1 লক্ষ লোকের 20 বছর লেগেছিল। ফেরাওরা, সম্রাটরা বিশ্বাস করতেন তাদের শরীর যদি মৃত্যুর পরে পচে যায় কিংবা কোনো প্রকারের আঘাতে ক্ষত হয়, তাহলে তারা পরলোকে অনন্ত জীবন পাবেন না। তাই মৃত্যুর পর দেহকে মামি বানিয়ে সেটাকে এমন একটা শক্ত পিরামিডের ভিতর রাখা হতো যে তার ভিতর ঢুকে কেউ যেন মামিকে ছুঁতেও পর্যন্ত না পারে। নিদ্রিতের চোখে যেরকম পড়ে, আমার চোখেও ঠিক তেমনি এসে পড়ল পশ্চিম আকাশ থেকে রক্তাচ্ছদা আর পূর্বাকাশ থেকে নব অরুণোদয়ের পূর্বাভাস। রাস্তা ক্রমে ঝরু হয়ে আসছে। রাস্তার দুদিকে দোকানপাট এখনও বন্ধ। একটা কফির দোকান খুলি করছে। ফুটপাতে লোহার চেয়ারের ওপর পদ্মাসনে বসে 2-4টি সুদানি দারোয়ান তসবি জগছে। খবরের কাগজগুলোর দোকানের সামনে অল্প একটু ভিড়। তরল অন্ধকার সরল আলোক জন্য ক্রমেই জায়গা করে দিচ্ছে। আধো ঘুমে আধো জাগরণে জড়ানো হয়ে সবকিছুই যেন কিছু কিছু দেখা হলো। সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল মসজিদের মিনারগুলোকে। এদের বহু মিনার দাঁড়িয়ে আছে আল্লাহর নামাজের ঘর মসজিদের ওপর। মসজিদে যে নিপুণ মোলায়েম কারুকার্য আছে, সেরকম করার মতো হাত আজকের দিনে কারো নেই। প্রকৃতির গড়া নীল আর মানুষের গড়া পিরামিডের পরে মিশরের মসজিদ ভুবন বিখ্যাত এবং সৌন্দর্যে অতুলনীয়। পৃথিবীর বহু সমজদার শুধু এই মসজিদগুলোকেই প্রাণ ভরে দেখবার জন্য 7 সমুদ্র 13 নদী পেরিয়ে কায়রোতে আসেন।